লাইভ শুরু করে দিচ্ছি। এদিন শেষ করে দিয়ে আসবে। ওকে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকে অনার্স ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলে পার্ট সি না পার্ট বি আলোচনা করব। আমরা অলরেডি পার্ট সি এবং পার্ট বি নিয়ে আলোচনা করেছি। আজ পার্ট এ আলোচনা করব। আর এই ধাপে আমরা এখানে আলোচনা শেষ করব রিডিং স্কিলে। অন্য কিছু শুরু করব, কারণ আমাদের পরীক্ষার করতে হবে। আর আমার ইচ্ছাটা এরকম যে প্রতিটি ক্লাসেরই কি করব, কি বলে, প্রতিটি ক্লাস প্রথমে যেগুলো সামারি বলবো, সামারি বলার পরে ওখান থেকে প্রশ্নগুলো দেওয়া হবে। কারণ এখন লাইন বাই লাইন পড়ে শেষ করা সম্ভব হবে না। পরীক্ষা চলে আসছে, পরীক্ষা এখন যখন তখন পরীক্ষা শেষ বুঝতে পারে। সেক্ষেত্রে আমাদের কাজ এই টাইমটাকে কাজে লাগানোর অর্থ আমরা গুরুত্বপূর্ণ ভাবে সামারিগুলো দেখবো এবং সেখান থেকে আমরা শর্ট কোশ্চেন, ডট কোশ্চেন এবং ব্রিফ কোশ্চেন গুলো সেগুলো শিখে নেব। এটাই কাজ, ঠিক আছে? এবং পার্টে বেশি কোনটা সি পার্টে রিডিং সি পার্টের যে সমস্যা আমরা যেটা দেখেছি, আবার করে আবার দেখবো। আমাদের যেটা দরকার হচ্ছে যে টার্মগুলো লেখা কি হয়, এটা খুব কঠিন হয় না, একটা সমস্যা বলতে পারে, বেশি সমস্যা আবার দেখবো। ওকে, তো আমরা শুরু করছি আমাদের আজকের এই গল্পটি। রিডিং স্কিলে আমরা জানি যে পার্ট এ তে যদি থেকে থাকে, প্রথমে একটি গল্প দেওয়া হয়, সেই গল্পটি পড়তে হয়। গল্পটি পড়ার পরে সেই গল্পটির থেকে প্রশ্ন করা থাকে, সেই প্রশ্নগুলো অ্যানসার করতে হবে। তো আমরা জানি যে যে কোনো কিছু বোঝার ক্ষেত্রে যদি অন্য কোনো ভাষার কোনো কিছু আমরা শিখতে যাই, সেক্ষেত্রে আমাদের এই ভাষাটি মাতৃভাষা লাগবে, কারণ হচ্ছে যে অনুবাদ দেওয়া হবে। অনুবাদ জানলে আমাদের সহজ। ইংরেজি কঠিন লাগে কার কাছে? যার কাছে যে ইংলিশের ওয়ার্ড মিনিং কম জানে, ঠিক আছে? তো আমরা এখন যদি করব, ওকে, আমরা দেখছি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। দেখো প্যাসেজটা দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। তো এখানে আমরা দেখলাম যে সাগা ইজ দ্য নেম গিভেন টু এ লার্জ বডি অফ লিটারেচার রিটেন ইন আইসল্যান্ড বিটুইন দ্য 1100s and 1300s। তো এই যে এই সেন্টেন্সটা দেখলাম আমরা, এখানে প্রথমেই আমাদেরকে যে একটি ওয়ার্ড আমাদেরকে মানে চিন্তা ফেলে দিছে, সেটা হচ্ছে সাগা। সাগা কি, তাই না? তো আমাদের ওয়ার্ড গুলো জেনে আসা দরকার, তাই আমরা ওয়ার্ড গুলো একটু দেখে আসবো। প্রথমে আমরা যাই, এই যে প্রথমেই আমরা প্রশ্নটা দেখে একটু, এক নম্বরে কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ডাজ সাগা মিন? সাগা বলতে কি বোঝায়? ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখবো এখানে যে ওয়ার্ড গুলোর মিনিং গুলো দেখে আসি। প্রথমেই একবার প্রথম পৃষ্ঠা চলে যাও।
সাগা মানে হচ্ছে বলা, বক্তব্য বা গল্প, একে বলা হয় সাগা। ঠিক আছে, আমাদের দেশে যেমন আমরা বলি হচ্ছে আলাপ, তাই না? লার্জ বডি মানে বড় মাপের, বেশ বড় মাপের, লার্জ বডি। লিটারেচার মানে সাহিত্য আমরা জানি। আর আইসল্যান্ড হচ্ছে উত্তর মেরুর একটি বরফাচ্ছন্ন দ্বীপ দেশ। ওই দ্বীপ দেশের নাম হচ্ছে আইসল্যান্ড। রিলেটেড মানে সম্পর্কিত। আইসল্যান্ড মানে ওটা আইল্যান্ড মানে দ্বীপ, এটা আইসল্যান্ড। দেখো বরফ, বরফের রাজ্য আইসল্যান্ড। আইসল্যান্ড রিলেটেড মানে সম্পর্কিত। আইসল্যান্ডিক মানে আইসল্যান্ড সম্পর্কিত। বায়োগ্রাফিস মানে জীবনী। বিশপ মানে যাজক বা পাদ্রী। অ্যাচিভমেন্ট মানে অর্জন। নরওয়ের ইউরোপীয় একটি সরি নরওয়েজিয়ান, নরওয়েজিয়ান মানে হচ্ছে নরওয়ের একটি দেশ আছে নরওয়ে, সেই দেশটির আহ, সেই দেশটিকে বলা মানে লোকদেরকে বলা হয় হচ্ছে নর্ডিক, নরওয়েজিয়ান, নর্ডিক। আর্লি মানে পূর্বে, রাইটিং মানে লেখা, কম্পোজ মানে লেখা, আর ক্লাসিক কিছু কিছু লেখা হয় ক্লাসিক, আমরা বলি না ক্লাসিক। ক্লাসিক হচ্ছে সেই লেখা যে সাহিত্য কর্ম বেঁচে থাকে বহুদিন, তাকে বাংলায় বলে ধ্রুপদী সাহিত্য। সময় চলে যায় কিন্তু সেই সাহিত্যকর্ম রয়ে যায়, তাকে বলা হয় ক্লাসিক। যেমন এখনো আমরা কিন্তু এই যীশু খ্রিস্টের জন্মের আগের লেখা নাটক, মহাকাব্য আমরা এখনো পড়ি। ঠিক আছে, তারপরে তার আবেদন এখনো আছে। হুম। এরপর দেখছি আমরা ইউজুয়ালি সাধারণত, নোন মানে পরিচিত, অ্যানোনিমাস মানে অজানা বা অচেনা, ভ্যারি মানে ভিন্ন হওয়া বা আলাদা হওয়া, লেংথ মানে দৈর্ঘ্য, ব্রিফ মানে সংক্ষিপ্ত, ইকুইভ্যালেন্ট মানে সমমান, ফুল লেংথ মানে পূর্ণ দৈর্ঘ্য, ফুল লেংথ, নভেল মানে উপন্যাস, স্কলার মানে বিদ্বান ব্যক্তি, আর ট্রান্সমিট ছড়িয়ে দেয়া, প্রচার করা, স্থানান্তর করাকে বলা হয় ট্রান্সমিট। ওরালি মানে মৌখিক ভাবে, জেনারেশন মানে প্রজন্ম, আনটিল যতক্ষণ পর্যন্ত না, স্ক্রাইব, স্ক্রাইব মানে হচ্ছে লেখা বা খোদাই করা, কে বলা হয় স্ক্রাইব, স্ক্রাইবস। এখানে বোঝা হচ্ছে লেখকদেরকে, লেখক যারা লিখছে। কনসাস মানে সচেতন, আর্টিস্টিক মানে শিল্পময় বা শিল্পসম্মত, ক্রিয়েশন মানে সৃষ্টি, বেসড মানে ভিত্তি করে, বেসড মানে ভিত্তি করে না, যেমন বাংলাদেশ বেসড মানে বাংলাদেশ ভিত্তিক, ইংল্যান্ড বেসড ইংলিশ ভিত্তিক। ওরাল মানে মৌখিক, ট্র্যাডিশন মানে হচ্ছে প্রচলিত, ডিউরিং কালে বা সময়ে, এতে অন্তস্থ এগুলো হয়, যেমন গ্রীষ্মকালে, বর্ষায় অন্তস্থ আসছে না, এরকম। পিরিয়ড মানে সময় বা কাল, সিভিল মানে বেসামরিক, আমরা যারা সাধারণত আর্মি না তাদেরকে বলা হয় সিভিল। সোশ্যাল মানে সামাজিক, ডিক্লাইন মানে ক্ষয়, অবক্ষয়, হ্রাস বা পতন, গ্লোরিফাইড মানে গৌরবান্বিত, মোরাল মানে নৈতিক, সোশ্যাল মানে সামাজিক, কোড মানে বিধি, নিয়ম, মূল্যবোধ, আইন, অকার মানে ঘটা, সেটেলমেন্ট মানে আয়োজন বা সিদ্ধান্ত, টেল মানে গল্প, লিগ্যাল মানে বৈধ, ডিসপুট মানে বিতর্ক। আর ব্লাড ভেঞ্জিয়ান্স রক্তক্ষয়ী প্রতিশোধ, ভেঞ্জিয়ান্স মানে প্রতিশোধ, রক্তক্ষয়ী প্রতিশোধ। প্রোভাইড মানে দেয়া বা সরবরাহ করা, কন্ডিশন মানে অবস্থা, লংগেস্ট দীর্ঘতম, ফাইনেস্ট সবচেয়ে সুন্দর, সূক্ষ্ম, ফাইনেস্ট বলা হয়। ভেঞ্জিয়ান্স মানে প্রতিশোধ, ইউরোপিয়ান মানে ইউরোপীয়, লিটারেচার জানি আমরা শিভালরি, শিভালরি শব্দের অর্থ হচ্ছে বীরত্ব। কি বলেছি? বীরত্ব। মোর ইনফ্লুয়েন্স মানে প্রভাব, মোর মানে আরো, রোমান্টিক মানে রোমান্টিক, ফ্যান্টাস্টিক চমৎকার, কমপ্লিটলি পুরোপুরি, ল্যাটার মানে পরে বা পরবর্তীতে, ডিজ এগুলো, ডিসক্রাইব বর্ণনা করা, অ্যাডভেঞ্চার দুঃসাহসিক অভিযান, ট্র্যাডিশনাল মানে জানি আমরা প্রথাগত বা ঐতিহ্যগত, জেনারেলি মানে সাধারণত, ক্রিটিক্স মানে সমালোচকেরা, ক্রিটিক মানে সমালোচক, ক্রিটিক্স মানে সমালোচকেরা, ইনফেরিয়র মানে তুচ্ছ, আর্লিয়ার মানে আগেকার। তো আমরা সবকিছু মিলে দেখলাম যে এটি একটি প্যাসেজ, যে প্যাসেজের ওয়ার্ড মিনিং গুলো অনেক বেশি, আমাদের জানা ছিল না, যেগুলো আমরা জেনে নিলাম, ভালো হলো। এখন আমরা প্যাসেজটা পড়লে অন্তত সবগুলো মনে না থাকলেও অনেকগুলো আমাদের মনে থাকবে।
হ্যাঁ হ্যাঁ, ইউরোপিয়ান জাতি। সাগা ইজ দ্য নেম, সাগা হচ্ছে সেই নাম, গিভেন টু এ লার্জ বডি অফ লিটারেচার, যে নামটি দেয়া হয়েছিল সেই সাহিত্যকে, যে সাহিত্য লেখা হয়েছিল আইসল্যান্ডে 1100 সাল থেকে 1300 সালের মধ্যে। ক্লিয়ার? দ্য ওয়ার্ড সাগা, এই সাগা শব্দটা রিলেটেড টু আইসল্যান্ডিক ভার্ব, আইসল্যান্ডে একটা ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে সাগা। ভার্ব মানে ক্রিয়া না, যেমন বাংলায় একটা, ইংরেজিতে একটা ভার্ব আছে টেল, বাংলায় একটা ভার্ব আছে বলা, এরকম আইসল্যান্ডের ভার্ব আছে সাগা। ক্লিয়ার? তাহলে দ্য ওয়ার্ড সাগা ইজ রিলেটেড টু দ্য আইসল্যান্ডিক ভার্ব মিনিং টু সে অর টু টেল। ঠিক আছে? সাগা মিন্স টু সে অর টু টেল। দেয়ার আর মেনি কাইন্ডস অফ সাগাস, অনেক ধরনের সাগা আছে, অনেক ধরনের গল্প আছে। সাগা মানে বলা বা গল্প। দ্য আর্লিয়েস্ট সাগাস, আগেকার যে সাগাগুলো ছিল, আর্লিয়ার মানে প্রথম দিককার, আর্লি থেকে আর্লিয়েস্ট, সবচেয়ে আগের যে সাগাগুলো ছিল সেগুলো ছিল বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে জীবনী। যেমন তুমি মনে করো যে আমি মারা গেলাম, সম্রাট কি করলো, আমার জীবনী লিখলো, তাহলে এটা হয়ে গেল বায়োগ্রাফি। এটা এটা এক ধরনের সাগা হয়ে যাবে তখন। ঠিক আছে? অফ আইসল্যান্ডিক বিশপ, আইসল্যান্ডে যে সমস্ত পাদ্রীরা ছিল, ধার্মিক ব্যক্তিরা ছিল, তাদেরকে নিয়ে এই সাগাগুলো লেখা হতে থাকতো। অ্যান্ড নরওয়েজিয়ান কিংস, এবং নরওয়ের রাজাদের নিয়ে লেখা হতো, নরওয়ের রাজা। দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন দিস আর্লি হিস্ট্রিক্যাল রাইটিং, এই যে সবচাইতে আগের যে ঐতিহাসিক লেখা, এর যে সবচেয়ে বড় অর্জন, সেটা হচ্ছে কমপ্লিট হিস্ট্রি অফ দ্য নরওয়েজিয়ান কিংস, এবং সেটা হচ্ছে কমপ্লিট হিস্ট্রি অফ দ্য নরওয়েজিয়ান কিংস। সেটার নাম ছিল হচ্ছে পরিপূর্ণ ইতিহাস, নরওয়ের রাজাদের পরিপূর্ণ ইতিহাস। বুঝতে পারলে কি? এটার নাম কিসের নাম? এই যে ইতিহাস বইটার নাম হচ্ছে এটা। ঠিক আছে? কি বললাম? না না না, এই যে এটা, এই যে কি বলে, এই কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট হিস্ট্রি অফ, হ্যাঁ দা নরওয়েজিয়ান। এটা লিখেছিল হচ্ছে স্নোরি স্টারলুসন, স্নোরি স্টারলুসন। তো এই যে দেখো, নামটা থেকে বুঝতে পারতেছে যে এই আমাদের এলাকার তো নাম নাই, ইউরোপিয়ান নামও এরকম হয় না, আরো দূরের সেই চলে গেছে কোথায়, আইসল্যান্ডের মানুষেরা। ইন 1200, তার মানে আমরা জানি যে 1100 থেকে 1300-র মধ্যে হয়েছিল, আর উনি লিখেছে কবে, 1200-তে। তবে বুঝছি যে সাগা শুরু হয়ে গেল হচ্ছে বায়োগ্রাফি দিয়ে। সেই বায়োগ্রাফি গুলো ছিল কাদের, বিশপদের এবং কিংদের। ওকে, দ্য ক্লাসিক সাগাস ওয়ার কম্পোজড ইন দ্য 1200s, ক্লাসিক সাগাগুলো ওই সময় লেখা হয়েছিল। ক্লাসিক মানে তো জানি আমরা, যেগুলো মানুষ বলে না, যেগুলো যুগের পর যুগ বেঁচে থাকে, সেই ক্লাসিক সাগাগুলো কি করেছিল, লেখা হয়েছিল 1200 সালে। দিস সাগাস আর ইউজুয়ালি নোন ইন ইংলিশ, এই সাগাগুলো সাধারণত ইংরেজিতে, হ্যাঁ পরিচিত, আইসল্যান্ডিক ফ্যামিলি সাগাস, এগুলোকে বলা হয় আইসল্যান্ডিক ফ্যামিলি সাগা। ক্লিয়ার? অ্যান্ড ইন আইসল্যান্ডিক অ্যাজ সাগাস অফ আইসল্যান্ডার্স, মানে ইংলিশরা বলে হচ্ছে ফ্যামিলি সাগা, আর আইসল্যান্ডের লোকেরা বলে হচ্ছে সাগাস অফ আইসল্যান্ডার্স। কি বুঝতে পারলা? যেমন সৌদি আরবে কি আছে, বা ওই এলাকায় কি আছে, অ্যারাবিয়ান নাইটস আছে না, আমাদের কি আছে, ময়মনসিংহ গীতিকা। কি বুঝতে পারলাম? তার মানে এক একটা জায়গার মানুষ এক এক ভাবে প্রতিনিধিত্ব করে। ঠিক আছে? দে আর অ্যানোনিমাস। ঠিক আছে? দে আর অ্যানোনিমাস। এই যে লেখাগুলো ছিল, এই লেখাগুলো সবগুলো ছিল অ্যানোনিমাস। অ্যানোনিমাস মানে হচ্ছে নাম ছাড়া, কে লিখছে না লিখছে জানা যায় না, হ্যাঁ নামবিহীন, অ্যানোনিমাস, বেনামী, বেনামী। অ্যান্ড ভ্যারি ইন লেংথ, এবং এগুলো দৈর্ঘ্যে অনেক পার্থক্য আছে। দৈর্ঘ্যে পার্থক্য বুঝছো? কবিতা তো হয়, কবিতা 4 লাইনের কবিতা কেউ কেউ লেখে, আছে না, 4 লাইনের কবিতা, 4 লাইনের কবিতা আছে। আবার মহাকাব্যগুলো হাজার হাজার লাইন।
ঠিক আছে, তো এখানেও দেখো এই লেন্থটা দৈর্ঘ্যটা ভ্যারি করে ফ্রম ব্রিফ স্টোরিজ টু দ্য ইকুইভ্যালেন্ট অফ ফুল লেন্থ নভেলস। একটা হচ্ছে তোমার ব্রিফ গল্প থেকে শুরু হয়ে মানে ফুল লেন্থ নভেল, পূর্ণদৈর্ঘ্য উপন্যাস পর্যন্ত হয়, পূর্ণদৈর্ঘ্য উপন্যাস। স্কলার্স ওয়ান্স বিলিভ, স্কলারেরা মানে হচ্ছে তোমার পণ্ডিতেরা একসময় বিশ্বাস করতেন যে এই সাগাজ আর ট্রান্সমিটেড ওরালি, এই সাগাগুলো কি হবে ওরালি মানে হচ্ছে মৌখিক ভাবে এটা ট্রান্সমিট হবে, ছড়িয়ে যাওয়া যাবে ওরালি ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। তো তাই তো হয় সাধারণত, এই তো গুলো তো মৌখিক ওরাল, ওরাল গুলো মুখে মুখে আসে না। আমাদের যে গল্পগুলো আমরা ছোটবেলায় শুনেছি এই গল্পগুলো এখন হারিয়ে যাচ্ছে, দে আর বিং লস্ট। হোয়াই হারিয়ে যাচ্ছে? এই জন্য কারণ আমরা সেগুলো মুখে মুখে বলি না, হারিয়ে যাবে। যদি কেউ লিখে রাখতো তাহলে হারাতো না। অনেকে চেষ্টা করেছে কিন্তু একজন দুজনের চেষ্টায় কি এত বড় কাজ সম্ভব? দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেছে, যদি ময়মনসিংহে শুধু গীতিকা আছে, পাবনায় নাই, সিলেটে নাই, চিটাগাঙ্গে নাই, তাহলে এইগুলো তো কেউ সংগ্রহ করে নাই। তাহলে কত বড় সম্পদ থেকে আমরা বঞ্চিত হয়েছে। ঠিক আছে, দীনেশ চন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকাকে নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেভাবে লিখছেন এবং অন্যান্য এরা যারা যেভাবে লিখছেন, তার মানে উনি যে কত বড় একটা কাজ করছেন অকল্পনীয়। তো সেগুলো কিন্তু অন্য জায়গাতে করা সম্ভব হয় নাই। ভাওয়াইয়া ভাটিয়া লিখে আমরা সংগ্রহ করতে পারছি? পারে নাই। ওকে, আমরা এখান থেকে দেখছিলাম দে আর অ্যানোনিমাস শর্ট স্টোরি টু দ্য ইকুইভ্যালেন্ট ফুল লেন্থ নভেল, মানে বড় বড় উপন্যাসও আছে সেখানে। ঠিক আছে, জেনারেশন টু ফাইন, জেনারেশন টু জেনারেশন আনটিল, যতদিন না, যতক্ষণ না স্ক্রাইবস রোড দেম ডাউন, রাইট ডাউন মানে লিখে ফেলা, রাইট ডাউন দেখো ফ্রেজ আছে এটা কিন্তু রাইট ডাউন, যতদিন না তারা সেগুলোকে লিখে ফেললো, সেগুলোকে দেম মানে সেগুলোকে লিখে ফেললো ইন 1200, 1200 দশকে এগুলো সব লিখে ফেললো তারা, দেখো না এগুলো হারানো যাবে না। সেই 1200 দশকে লিখলো, আর আমরা 18 দশকে 19-এর দশকে 20-এর দশকে লিখতে পারি না। বাট মোস্ট স্কলার্স, কিন্তু বেশিরভাগ বিদ্বান ব্যক্তিরা বিলিভ দ্য সাগাজ ওয়ার কনসাস আর্টিস্টিক ক্রিয়েশনস, সাগারা হচ্ছে কনসাস সচেতন শিল্পসম্মত সৃষ্টি বেসড অন ওরাল এন্ড রিটেন ট্রেডিশন, যেগুলো ওরাল মানে মৌখিক এবং লেখার উপর ভিত্তি করে তৈরি হয়ে থাকে। দ্য সাগাজ ওয়ার কম্পোজড, এই সাগাগুলো তৈরি করা হয়েছিল, লেখা হয়েছিল ডিউরিং এ পিরিয়ড অফ সিভিল ওয়ার। সিভিল ওয়ার বোঝাতো না? হ্যাঁ, গৃহযুদ্ধের সময়, সিভিল ওয়ার অ্যান্ড সোশ্যাল ডিক্লাইন, সামাজিক অবক্ষয়ের সময় লেখা হয়েছিল। সিভিল ওয়ার, গৃহযুদ্ধ এবং সামাজিক অবক্ষয়ের জন্য। দে গ্লোরিফাইড, এই সাগাগুলোতে গ্লোরিফাই করা হয়েছে মানে উন্নত করে দেখানো হয়েছে, বড় করে দেখানো হয়েছে। কাকে দেখানো হয়েছে? দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল কোর্স অফ গোল্ডেন এজ। গোল্ডেন এজ, সবসময় মানুষ কি বলে অতীতের যুগটা গোল্ডেন ছিল। ঠিক আছে, কোনো এক সময় তাদের ধারণা ছিল যে কোনো এক সময় এমন একটা যুগ ছিল যখন খুব ভালো দুনিয়াতে আচার আচরণ নিয়ম নীতি ছিল, এই সময়টা খুবই ভালো ছিল। ওই সময়টার গল্প, ওই সময়টার গ্লোরি করা, ওই সময়টাকে মহিমান্বিত করা, এই গল্পগুলোতে ছিল। কি বুঝতে পারলাম গোল্ডেন এজের কথা বলা হয়েছে? that occurred between 850 and 150 during the early settlement of Iceland, 850 থেকে 1050 সালের মধ্যে যখন আইসল্যান্ডের শুরু হয়, মানে তার আগে আইসল্যান্ডে মানুষই ছিল না, আইসল্যান্ডের মানুষ ছিল না, এরা পরে বিভিন্ন জায়গা থেকে গেছে। তবে জানো যে আইসল্যান্ড কিন্তু ডেনমার্কের অংশ, আইসল্যান্ড ডেনমার্কের দ্বীপ, ডেনমার্ক হচ্ছে তোমার আইসল্যান্ডের মালিক। ডেনমার্ক রাষ্ট্র, ওই তো ওরকম রাষ্ট্র, স্বাধীন না, এরকম কিছু রাষ্ট্র আছে না ওরকম। হ্যাঁ পাগলা, আইসল্যান্ড কোথায় ফিনল্যান্ড কোথায় জানো? অনেক পার্থক্য। আইসল্যান্ড তো পুরোপুরি তোমার এর মধ্যে, ওই নর্থ আটলান্টিক মহাসাগরে। এই যে আইসল্যান্ড দেখো,
আইসল্যান্ড হচ্ছে কোথায়? এই যে আইসল্যান্ড, এই যে আইসল্যান্ড, ঠিক আছে। ও, আমি ভুল বলছি, তুমি ঠিক বলছো, ডেনমার্কটা, গ্রিনল্যান্ডটা হচ্ছে ডেনমার্কের মালিক। তুমি ঠিক আছো, আইসল্যান্ডটা তোমার একটা দেশ। সরি, বলতে বুঝতে ভুলেছিল। ঠিক আছে, গ্রিনল্যান্ড, ওটা দেখো উপরেরটা, ওই যে গ্রিনল্যান্ড, ওইটা হচ্ছে তোমার হচ্ছে ডেনমার্কের মালিক। দে আর টেলস অফ লিগ্যাল ডিসপুটস। তারা ছিল কি, সব কি বললাম, লিগ্যাল ডিসপুটস। টেল মানে কি, গল্প। লিগ্যাল মানে কি, আইনগত। এখানে বলছে আইনগত, নৈতিক না, আইনগত। ডিসপুট মানে বিতর্ক। এই গল্পগুলো ছিল হচ্ছে আইনগত বিতর্ক নিয়ে। কে পাবে এই রাজত্ব, কে হবে রানী, কে হবে এর উত্তরাধিকারী, বোঝো নাই? এই সমস্ত বিষয় নিয়ে এই গল্পগুলো লেখা হতো। অ্যান্ড ব্লাড ভেঞ্জিয়ান্স, এবং রক্তক্ষয়ী প্রতিশোধ নিয়ে। এই সমস্ত বিষয় নিয়ে, যে তোমার কে সম্পদ পাবে, কে রাজত্ব পাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি হয়, রক্তক্ষয়ী প্রতিশোধ দিত। অ্যান্ড প্রোভাইড এ পিকচার অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্ডিশনস এট দ্যাট টাইম। এবং তখন কি করতো, সামাজিক এবং সাংস্কৃতিক মানে পরিস্থিতিগুলোকে এটা প্রোভাইড করতো। ঠিক আছে, মানে ওই সময় সামাজিক পরিবেশ কেমন ছিল সেগুলো দেখাতো। দ্য লংগেস্ট, সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে দীর্ঘতম অফ দ্য ক্লাসিক সাগাস। ক্লাসিক সাগাগুলো কিন্তু সবগুলোই দীর্ঘ ছিল, তার মধ্যে সবচেয়ে দীর্ঘতম ছিল হচ্ছে এঞ্জেলস সাগা। এঞ্জেলস সাগা, এখানে কি লেখা হয়েছিল, এ টোল অফ অনার, ডেথ এন্ড ভেঞ্জার। সম্মানের জন্য মৃত্যু হয় এবং মৃত্যুর আবার প্রতিশোধ নেওয়া হয়। এই গল্পটাই ছিল এই সাগাতে, এঞ্জেল সাগাতে। ডিউরিং দ্য 1200 মানে 1200 দশকে, দ্য ইউরোপিয়ান লিটারেচার অফ শিভালরি। শিভালরি মানে কি, শিভালরি অর্থ হচ্ছে তোমার বীরত্ব, বলা আছে না? ওটাকে বলা হয় তোমার, কি বলা হয়, রোমান্স বলা হয়। ঠিক আছে, রোমান্স, তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়বা এটা। During the 1200s, the European literature of chivalry began to influence Icelandic writers. বুঝতে পারছো কি, সম্পর্ক আছে না দেশের সাথে, দেশের, এদেশের লোকের ওদেশে যায় যে, এই জন্য এদের সাহিত্য ওদেরকে প্রভাবিত করা শুরু করলো। হম, আমাদের দেশের সাহিত্য প্রভাবিত হয়েছে না ইংলিশের সাহিত্য দ্বারা, অনেক প্রভাবিত হয়েছে। সাগাস বিকেম মোর রোমান্টিক অ্যান্ড ফ্যান্টাস্টিক। সাগাগুলো বেশি রোমান্টিক হয়ে গেল এবং বেশি ফ্যান্টাস্টিক হয়ে গেল। তোমরা কি জানো যে বাংলা সাহিত্যে সবচেয়ে কোন সাবজেক্টের লোকেরা বেশি অবদান রেখেছে? বাংলা সাহিত্যে অবদান রাখছে যারা, তারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে বেশি? ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে বেশিরভাগ লোকই হচ্ছে বাংলা সাহিত্যের গ্রেটরা। জীবনানন্দ দাশ, ঠিক আছে, তারপরে সুধীন দেনাকে, আরো কে কে, বেশ কয়েকজন আছে। আর এখানে হচ্ছে তোমার সৈয়দ শামসুল হক, সব বড় বড় বস না এরা, আরো আছে। By the early 1300s, the nature of sagas had completely changed. তার মানে হচ্ছে, হ্যাঁ, আর্লি সাগাস, আর্লি সাগাস, হ্যাঁ, আর্লি সাগাস, রোমান্টিক, জুবাইর হোসেন রোমান্টিক ইংলিশ, হ্যাঁ। By the early 1300s, the nature of sagas had completely changed. These later sagas, এই পরের সাগাগুলো কি করতো, বর্ণনা করতো অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে কি, দুঃসাহসিক অভিযান, দুঃসাহসিক অভিযানের বর্ণনা দিত। সে দুঃসাহসিক অভিযান, মেনি ট্র্যাডিশনাল জার্মানিক হিরোজ, জার্মানের বেশ কিছু হিরো ছিল। ঠিক আছে, জার্মানের হিরো গুলো ছিল, বীর ছিল, এদের গল্প করতো। কারণ জার্মানরা হচ্ছে ঐতিহ্যবাহী রাষ্ট্র। ঠিক আছে, ঐতিহ্যবাহী রাষ্ট্র। সেই ঐতিহ্যবাহী রাষ্ট্রে যেটা হতো, সেটা হলো যে তোমার ওখানে ওই দেশের লোকদেরকে সবাই সম্মান করতো। ওরা ওই পুরো ইউরোপকে নিয়ন্ত্রণ করতো, জার্মানের লোকেরা। আমার কথা কি মিন করতে পারছো? জার্মানরা ছিল বস, আর এই বসদেরকে সবাই সম্মান করতো। আর বসরা সব বীর ছিল, এই বীরদেরকে নিয়ে ওরা লিখতো। ঠিক আছে, যেমন এই বীরের মধ্যে একজন নাম ছিল সাইগার্ড দ্য ড্রাগন, স্লেয়ার অ্যান্ড রোলো, এই সমস্ত নামগুলো দিয়ে তারা লিখতো।
ঠিক আছে। তারপরে দেখো আছে জেনারেলি ক্রিটিক্স কনসিডার, সাধারণত ক্রিটিক্সরা এই সাগাগুলোকে মনে করে ইনফেরিয়ার টু দ্য আর্লিয়ার ওয়ান্স। আর্লিয়ার ওয়ান্স বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই ওয়ান্স বলতে সাগাগুলো কি বোঝাচ্ছে? ওয়ান্স মানে সাগাগুলো, সাগাজ। তার মানে সমালোচকরা মনে করে যে এই সাগাগুলো, যে সাগাগুলো জার্মানির হিরোদেরকে নিয়ে লেখা হলো, এই সাগাগুলো আগের যে সাগাগুলো লেখা হয়েছিল তাতে নিম্নমানের। বুঝলে না কথা? আমরা মান বুঝি না কে কি লিখছে না লিখছে। তুমি একটা লেকচার শুনলা, আমার লেকচার শুনলা, আরেকজনের লেকচার শুনলা ওই একই সাবজেক্টে, তোর মনে হতে পারে যে এইটা হচ্ছে উন্নত মানের অথবা নিম্নমানের। এইটাই। তাহলে আমরা কোশ্চেনগুলো দেখছি। অ্যান্সার এনি 10 কোশ্চেন্স ফ্রম দ্য ফলোইং। হোয়াট ডাজ সাগা মিন? সাগা অর্থ কি? আমরা কি জানি সাগা মানে কি? তো আমরা অ্যান্সার দেখে নেই যে সাগা অর্থ হচ্ছে, the word saga, অ্যান্সার দেখো, অ্যান্সার দেওয়া আছে, is related to Icelandic verb meaning to say or to tell, বলা, তাই না? তো আমরা জানি যে ভার্বের পূর্বে সবসময় টু দিতে হয়, টু দিলে পরে সেটা নাউন হয়, এজন্য টু দিতে হয়, টু টেল বা টু সে। ওকে, এরপরে আমাদের কোশ্চেনটা দেখে আসি আমরা। বি নম্বরের কোশ্চেন আছে, হাউ ক্যান ইউ ডিফাইন লিটারেচার? লিটারেচার কি? লিটারেচার কি? তো আমরা দেখে আসি অ্যান্সারটা কি আছে। লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ লাইফ, জীবনের প্রতিফলন, জীবনের প্রতিবিম্ব। যে সাহিত্য জীবনকে যত বেশি রিফ্লেক্ট করবে সেই সাহিত্য তত বেশি গ্রেট হবে। লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ লাইফ। দ্য আর্লিয়েস্ট সাগাস, ক্লাসিক সাগাস, দ্য ল্যাটার সাগাস, ও সরি, কোশ্চেনটা পড়ে আসি আগে। হোয়ার অ্যান্ড হোয়েন ডিড সাগা অরিজিনেট? কোথায় জন্মগ্রহণ করেছিল? সি, আইসল্যান্ড। এবং সময়টা হচ্ছে 1100 থেকে 1300। তো এস বলতে বোঝায় হচ্ছে 1300। 1300 মানে কি বলতো? রাইট, 1300, 1300 সাল থেকে, 1300 সাল থেকে 1399, 1399 পর্যন্ত এই সময়টাকে বলা হয়েছে 1300। ঠিক আছে। দ্য আর্লিয়েস্ট সাগাস, ক্লাসিক সাগাস, দ্য ল্যাটার সাগাস আর দ্য ফর্মস অফ সাগাস। মানে সাগা হচ্ছে তিন ধরনের দেখা যাচ্ছে, তিন ধরনের সাগা। একটা হচ্ছে আর্লিয়েস্ট সাগাস, একটা ক্লাসিক সাগাস, ল্যাটার সাগাস। ঠিক আছে। এরপরে আমরা দেখি, why did saga become more romantic and fantastic? কেন বেশি ফ্যান্টাস্টিক হয়েছে, কেন রোমান্টিক হয়েছে? রাইট। তাহলে sagas became more romantic and fantastic because of the influence of the European literature during the 1200s। কারণ আমরা জানি যে থ্রি থ্রি হেডস মেক এ প্রফেসর, থ্রি হেডস মেক এ প্রফেসর। তার মানে কি না, তিনজন মাথা যখন একসাথে হয় তখন প্রফেসরের মাথা হয়ে যায়। বুঝতে পারছে? তাহলে তিনজন, তিনটা সাহিত্যিক যদি এক জায়গায় হয় তার ব্রেন কোথায় যাবে? আমার কথা কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে ওরা তো নিজেরাই তো জ্ঞানী, নিজেরাই তো দার্শনিক, দার্শনিক না হলে তো সাহিত্য লিখতে পারবে। আবার ইউরোপ থেকে একজন গেছে, দুজন গেছে, তিনজন মিলে একসাথে হয়েছে, তখন কি অবস্থা? তখন সেটা আরো বেশি গ্রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। দ্য আর্লিয়ার সাগাজ আর সুপেরিয়র টু দ্য লেটার অনস। হ্যাঁ, এফ নাম্বার বলেছে যে হুইজ সাগাজ আর সুপেরিয়র, কোনটা ভালো। আর আমাদের কিন্তু বলা হয়েছে ইনফেরিয়র বলা হয়েছে, আর সেটা থেকে আমাদের বের করতে হবে যে সুপেরিয়র কোনটা। ইনফেরিয়র মানে নিকৃষ্ট, আর সুপেরিয়র মানে শ্রেষ্ঠ। তাহলে বুঝবো না কথা? তো দেখছি আমরা এখানে কোথায় রাখলাম। হ্যাঁ, দ্য আর্লিয়ার সাগাস, ক্লাসিক সাগাস, দ্য লেটার সাগাস আর দ্য ফর্মস অফ সাগাস, এগুলো সাগার ফর্ম। ও সরি, দ্য আর্লিয়ার সাগাস আর সুপেরিয়র টু দ্য লেটার সাগাস। আমরা এখানে দেখবো হচ্ছে কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে তোমার সিনোনিম, সিনোনিম করতে হবে। সিনোনিম করে, সিনোনিম মানে অ্যান্টোনিম। রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড ফর্ম ইওর ওন সেন্টেন্স উইথ দ্য চেঞ্জড ওয়ার্ডস। তার মানে ইংলিশেই মিনিং লিখতে হবে, বাংলা লেখা দরকার নাই, ইংলিশ মিনিং লিখবা। অ্যানোনিমাস, আমরা জানি অ্যানোনিমাস মানে হচ্ছে তোমার অজানা, নাম ছাড়া, বেনামি। আর ভেঞ্জিয়ান্স মানে প্রতিশোধ। তো আমরা দেখে আসি যে এই জন্য কি মিনিং দিয়েছে তারা।
আমরা অ্যান্সারটা দেখে নেই। এর মানে হচ্ছে আননোন। ঠিক আছে, সেন্টেন্স বানিয়ে দিয়েছে তারা। দ্য পোয়েম ইজ রিটেন বাই আননোন পোয়েট, সেন্টেন্স হয়ে গেল। আবার ভেঞ্জিয়ান্স, রিভেঞ্জ, হি টুক রিভেঞ্জ এগেইনস্ট হিজ ফাদার্স মার্ডারার্স, তার বাবার খুনিদের বিরুদ্ধে। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখি আমরা, আই নাম্বারে কি আছে। সাগা ইজ এ টাইপ অফ লিটারেচার দ্যাট মিনস, সাগা এক ধরনের সাহিত্যের, অর্থ কি? হ্যাঁ, দ্যাট মিনস সাগা দ্যাট মিনস টু টেল অর টু সে, এর অর্থ হচ্ছে বলা অথবা বলা, তাই না? টু টেল অর টু সে। যেতে কি প্রশ্ন আছে? 850 থেকে 1050 টাইম হোয়েন ড্যাশ চেঞ্জ দ্য, সরি পরে, টাইম হ্যাঁ হ্যাঁ, when the saga writers glorified the moral and social codes of a golden age, মানে ওদের যে সোশ্যাল কোড বলতে বোঝায় কি, সামাজিক আইন। গোল্ডেন এজে, এই স্বর্ণালী যুগে যে সমাজের আইনগুলো ছিল, মুরব্বীদেরকে সম্মান করত, একে অন্যকে শ্রদ্ধা বোধ করতো, ভালোবাসতো, সেই গোল্ডেন এজের কথা মানে নিয়ম কানুন গুলো নিয়ে লিখতো। সে কবে থেকে কবে? 1050 সালের মধ্যে। এরপরে আমরা দেখবো হচ্ছে আই, কে না, the greatest achievement in this earliest historical writing was a complete history of Norwegian kings composed by Snorri Sturluson। এটাকে কমপ্লেক্স করতে হবে। দেখো তো সেন্টেন্সটা আছে কিভাবে, আমরা একটু দেখে যাই। দেখো আমি তো শুরু করছি এখান থেকে, খেয়াল করো। এই যে গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন দিস আর্লি হিস্ট্রিক্যাল রাইটিং, দেখো ভার্ব কিন্তু পাই নাই, রাইটিং কিন্তু ভার্ব না, রাইটিং ভার্ব না এখানে। ওয়াজ এ কমপ্লিট হিস্ট্রি, এই যে ওয়াজটা ভার্ব এখানে, ঠিক আছে, ওয়াজটা আমাদের ভার্ব। তো এটাকে আমরা বোল্ড করে ফেললাম। ওয়াজ এ কমপ্লিট হিস্ট্রি অফ দ্য নরওয়েজিয়ান কিংস কম্পোজড, এই যে কম্পোজ, দেখো এটাও কিন্তু ভার্ব না, ঠিক আছে, এই রাইটিংও ভার্ব না, এটাও ভার্ব না, মানে কি ভার্ব না, ফাইনাইট ভার্ব না। এই যে রাইটিং নন ফাইনাইট ভার্ব, আবার কম্পোজড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এগুলো তোমার কোনো টেন্সে পড়ে না, তোমরা একটু খেয়াল করে দেখো। রাইটিং কোনো টেন্সে পড়ে কি? পড়ে না। কম্পোজড কোনো টেন্সে পড়ে না। বাই স্নোরি স্টারডুসন ইন 1200, তার মানে এখানে একটি মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ। আর একটি মাত্র ভার্ব থাকলে সেটা হয়ে যায় সিম্পল সেন্টেন্স। আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। আর এটাকে কমপ্লেক্স করতে হলে আমরা কি করব, এই যে তোমার ভার্ব, দেখো দুটো ভার্ব আছে নন ফাইনাইট, একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে কম্পোজড। এই যে কোনো একটাকে আমরা ফাইনাইট করে ফেলবো। ওকে, তাহলে সঙ্গে থাকো, আমার সঙ্গে থাকো। দেখো, দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ইন দিস আর্লি হিস্টোরিক্যাল রাইটিং ওয়াজ এ কমপ্লিট হিস্ট্রি অফ দ্য নরওয়েজিয়ান কিংস হুইচ, ঠিক আছে, হুইচ ওয়াজ কম্পোজড, হুইচ ওয়াজ কম্পোজ, দেখো এখন কিন্তু ঠিকই মিলতেছে, হুইচ ওয়াজ কম্পোজ বাই স্টোরি স্টারলসন 1200। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা দেখে আসি যে তারা কিভাবে লিখেছে। তাই আছে, দ্যাট আছে, হুইচ ওভার দ্যাট, যে নরওয়েজিয়ান কিংস দ্যাট ওয়াজ কম্পোজ বাই স্টোরি স্টারলসন। আমরা জানি দ্যাট এবং হুইচ একই কাজ করে। তো আমরা এল নম্বর এবং শেষ প্রশ্নটা দেখে আসি। দ্য ক্লাসিক সাগাস ওয়ার কম্পোজ ইন 1200, ঠিক আছে, 1200 মানে 1200 সালে ক্লাসিক সাগা করা হয়েছিল। তো এটাকে কি বলতে করতে হবে? তো আমরা জানি যে দ্য ক্লাসিক সাগাজ, এখানে তোমার আছে হলো, এই যে সেন্টেন্সে দেখো, ক্লাসিক সাগাজ এটা সাবজেক্ট, তাই না? আর যে ওয়ার কম্পোজড, ওয়ার কম্পোজ, আমরা এই সেন্টেন্সটাকে একটু করে দেখাই। হ্যাঁ, তোমরা একটু খাতায় লেখো আর আমি এই শিটে লিখছি, শিটে এটা আমি কপি করছি, কপি করে একটু করে দেখাই যে সবাই বুঝতে পারে যে এটা কিভাবে প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করব। গ্রামারটা অবশ্যই জানতে হবে। আমাদের অনার্স যারা পড়ি আমরা, আমাদের ধারণা যে আমরা গ্রামারে ভালো, কিন্তু গ্রামারে আমাদের উইকনেস আছে। তো আমি একটা সেন্টেন্স লিখবো, তোমরা সেটা আমার সঙ্গে লেখো। রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, শুধু এটুকুই, রাইস ইজ ইটেন। তো সেন্টেন্সটা দেখে তোমার কি মনে হচ্ছে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ আছে। তাহলে যদি তুমি অ্যাক্টিভ করো তুমি কি লিখবা?
উই অথবা আই, উই ইট রাইস, তাই না? এটাও লিখে পারো নিচে, উই ইট রাইস। এখন এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে লেখো, রাইস ওয়াজ ইটেন। লিখছো? হ্যাঁ বলো। উই, হ্যাঁ উই বা আই এট রাইস, লিখছো? উই এট রাইস। এখন তুমি চিন্তা করো, এই উই এট রাইসের নিচে তুমি এই কি বলে, রাইস ওয়াজ ইটেন যে আছে না, রাইস ওয়াজ ইটেনের নিচে তুমি এই সেন্টেন্সটা লেখো। কোন সেন্টেন্সটা? দ্য ক্লাসিক সাগাস ওয়ার কম্পোস্ট। লিখছো? দেখো তো, এই দ্য ক্লাসিক সাগাসকে মনে করো এটা রাইস, কি মনে করলা? ক্লাসিক সাগাসকে কি মনে করলা? রাইস মনে করলা। আর ওয়াজকে মনে করো ওয়ার, ওয়াজকে কি মনে করলা? ওয়ার মনে, মিলতেছে না? আচ্ছা, ইটেনকে মনে করো, ইটেনকে কম্পোস্ট মনে করো। এই তো বুঝে ফেলছো, ইটেন কম্পোস্ট, তাহলে প্যাসিভ হয়ে গেছে। তাহলে আমরা যখন অ্যাক্টিভ করব তখন আবারও সেটাকে যে আমরা এখানে নিয়ে আসবো, উই নিয়ে আনবো না, দে নিয়ে আসবো, দে, THEY, দে। ঠিক আছে, দের পরে আমরা এখানে এট লিখেছি, তাই না? ইট থেকে এট হয়েছে, তাহলে এখানে কি লিখবো? কম্পোস্ট আছে, কম্পোজডই লিখবো। কারণ কম্পোস্ট আমরা জানি যে এই তিনটা ফর্ম আমরা জানি, ইট, এট, ইটেন, তাই না? আর তোমরা নিচে লিখবো হচ্ছে কম্পোজ, কম্পোজড, কম্পোজ। ওকে, তাহলে আমরা দেখলাম যে কম্পোজ, কম্পোজ, কম্পোজ। এই যে সেকেন্ড ফর্মটা আমরা এখন নেব, দ্বিতীয়টা নেব। এই দ্বিতীয়টা এখান থেকে নিয়ে গিয়ে কি করলাম, যে কম্পোজ তারা লিখেছিল, কি লিখেছিল? দ্য ক্লাসিক সাগাস, এই ক্লাসিক সাগাস গুলো লিখেছিল। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বাকি কিন্তু নাই, শুধু যেটা আমাদের লেখা আছে ইন দ্য 1200, ইন দ্য, এটুকু দেখো প্রিপজিশনের পরের অংশ। তো মনে রাখবা, হ্যাঁ এটা মনে রাখবা যে ভয়েস চেঞ্জের সময় প্রিপজিশন যুক্ত অংশটুকু অপরিবর্তিত থাকে, আনচেঞ্জ থাকে। ঠিক আছে, আনচেঞ্জ থাকে হচ্ছে, অপরিবর্তিত থাকে। দিয়ে দাও তো এটা। ওকে, এটুকু বুঝলাম। তাহলে কম্পোজ বুঝলাম, দা কম্পোজ দ্য ক্লাসিক্স ইন 1200 উইথ রাইস। তো আমাদের অ্যান্সারটা হবে কি, দে কম্পোজ দ্য ক্লাসিক সাগাস ইন 1200। তো ওরা কি লিখছে? ওরা লিখছে দেখছি দ্য সাগা রাইটার্স, সাগা রাইটার্স, তাই না? কম্পোজ ক্লাসিক সাগাস ইন দ্য 1200, একই কথা। আমরা ভালো করেছি, আমরা ঠিকই আছে আমাদের। তো তাহলে আমরা দেখলাম যে গ্রামারের ব্যাপারে আমাদের একটু খেয়াল করতে হবে এখানে, যে এই যে অ্যাক্টিভ প্যাসিভটা আসছে, তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আসছে, ডিগ্রি পরিবর্তন আসবে। তো এই কয়েকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আর অনার্স স্টুডেন্ট হিসাবে অবশ্যই আমাদের ইংলিশ ওয়ার্ড জানতে হবে, ইংলিশ ওয়ার্ডের সাথে ইংলিশের সিনোনিম গুলো জানতে হবে। একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কঠিন না, সিনোনিম অ্যান্টোনিম কঠিন না, কিন্তু তোমরা যে স্টাইলে শেখো এই স্টাইলটা হচ্ছে ব্যাড স্টাইল। ওকে, তো একটু বলতে পারো স্যার, স্টাইল সঠিক স্টাইল কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো বলছো। তাহলে আমি যেটা বলছি তোমাদেরকে শুনে নাও। গুড স্টাইল হচ্ছে তুমি কখনো সিঙ্গেল ওয়ার্ড পড়তে যাবা না, সিনোনিমের ওয়ার্ড দেওয়া আছে, লিস্ট দেওয়া আছে, এই লিস্ট থেকে পড়ে পড়ে তুমি মুখস্থ করবা, এই কাজটা করবা না। হ্যাঁ, লিস্ট থেকে পড়লে তোমার মনে থাকবে না, তাহলে তুমি পড়বা কিভাবে? তোমার সামনে তো খনি, তোমার সামনে খনি না, এ কি অন্য কোনো সাবজেক্টে পড়ে তারা, যে তোমার ওদের লিস্ট পড়ে পড়ে মুখস্থ করতে হবে? তোমার সামনে হাজার হাজার ওয়ার্ড, লাখ লাখ ওয়ার্ড, তুমি তোমার নিজের পাঠ্যগুলো পড়ো, নিজের টেক্সট গুলো পড়ো, নিজের বইগুলো বেশি বেশি পড়ো, দেখবো যে এমনি ওয়ার্ড চলে আসছে, এই ওয়ার্ডের সিনোনিম ওইটা, ওই ওয়ার্ডের একটা পড়ছো
ওই প্রশ্নে এখানে দেখা যায় ওইটা আবার অন্যভাবে লেখা আছে, তাহলে বুঝো যে এটা একটা সিনোনিম। ঠিক আছে, তুমি এই বইয়ে পড়ছো একভাবে আর একটা অন্যভাবে লিখছে, তাহলে বুঝো সিনোনিম। আমার কথা কি মিন করতে পারলা? এইভাবে তোমার সিনোনিম মনে থাকবে, তাছাড়া ওইভাবে মুখস্থ করে যে অমুকের সিনোনিম অমুক, অমুক সিনোনিম অমুক সিনোনিম, ইটস নট পসিবল। এই জন্যই তোমার ইংরেজি ছাত্ররা বাইরে ছাড়া বাইরেটা মানে ব্যর্থ হয়, বলে না ইংলিশ খুব কঠিন। ইংলিশ কঠিন এই জন্য মনে হয়। আমি প্রচুর ওয়ার্ড জানি, প্রচুর সিনোনিম জানি, এর পিছনে কারণ হচ্ছে এটাই যে আমি প্রচুর পড়ছি। ঠিক আছে, আই হ্যাভ স্টাডিড এ লট, প্রচুর পড়ছে। আমি আমার অনার্স লাইফে আমার টেক্সট গুলো বেশি পড়ছি, প্রচুর পড়ছি। টেক্সট গুলো পড়ছি, শুধু টেক্সট যখন সবটা বুঝি নাই আমি, যখন আমি টেক্সটটা বুঝি নাই তখন আমি যে কাজটা করছি সেটা হলো যে ওই কি বলে সামারিটা পড়ছি, সহজ করে পড়ছি, সহজ করে পড়ছি, কিন্তু সহজ করে হলো পড়ছি কিন্তু বারবার একই জিনিস আবারও পড়ছি, আবার আমার বাইরের বইও পড়ার চেষ্টা করছি। তো তোমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে তোমরা শুধু কোশ্চেন অ্যান্সারের প্রতি বেশি প্রবণতা থাকে তোমাদের। তো কোশ্চেন অ্যান্সারের মধ্যে প্রবণতা যদি থাকে, এটা তোমার ব্যাড মানে ম্যানার, এটা ভুল ধারণা। তোমাকে আবারও ঘুরে আসতে হবে এই সামারির কাছে, তোমাকে আবারও ঘুরে আসতে হবে টেক্সটের কাছে। তখন যখন ঘুরে আসতে হবে তখন আর সময় থাকবে না, এটা পরীক্ষার আগে। আমার কথা কি মিন করতে পারছো? তো এই জন্য তাড়াহুড়ো করা যাবে না। যদি কেউ কেউ চিন্তা করে যে আমার প্রশ্নগুলো পড়ে ফেললেই হলো, তুই প্রশ্ন মনে রাখবা কিভাবে যদি তুমি টেস্ট না পড়ো? আমি এটা পরীক্ষার পড়াশোনা বুঝলাম যে আমি যদি টেস্ট পুরো টেস্টটা দেখাতে তাহলে প্রশ্ন লেখা যায়। অনেকে বলে না স্যার ইগুলো কি বলে প্রশ্নগুলো পড়ায় দেন, সাজেশন অনুযায়ী প্রশ্ন পড়ায় দেন। এটা কিন্তু বলা সহজ, কিন্তু তুমি জানো না সাগা কি, প্যাসেজটা সম্পর্কে আইডিয়া না, প্যাসেজ লিখবা কি হবে? আর তোমাকে কি এই রিডিং স্কিল ছাড়া অন্য কোথাও প্যাসেজ দেয়া থাকবে? রিডিং স্কিল ছাড়া তুমি দেখে দেখে লিখতে পারবা কিছু? পারবা না। তাহলে সব ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে অবশ্যই প্রত্যেকটা বিষয়েরই সামারি সারাংশ জানতে হবে, আর মূল ভাব মানে থিমটা জানতে হবে যে এখানে কি বিষয়টা নিয়ে আসছে। সামারি আর থিম কিন্তু এক না, সেটা জানো তো না? পার্থক্য কি বলতো সম্রাট? আচ্ছা, আর আর থিম হচ্ছে ওই বিষয়টা ওই প্যাসেজটা কি নিয়ে লেখা হয়েছে, মূল বক্তব্যটা কি। ফাইন, হোয়াট ইজ সামারি? এটা প্রশ্ন করলাম আগে জুবায়েরকে। জুবায়ের বলো সামারি কি, হোয়াট ইজ থিম? হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ থিম? মেহেদি বলো হোয়াট ইজ থিম? কিসে? হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, ক্যাট ইন দ্য রেইনের কি মানে থিমটা তুমি বোঝাচ্ছ, বলো একটু দেখি সবাই শুনুক নাও। আমি তুমি যেটা বলো সেটাই বর্ণনা করো, সবাই শুনলে সমস্যা কি? বলো। হ্যাঁ বলো, তুমি বলো। হুম, হাজবেন্ড যে আছে আমেরিকায় যুদ্ধ করার পরে মানুষদের অলস হয়ে যায়, মানে তাদের কাজগুলো যারা যুদ্ধ করার জন্য মারা গেছে, যুদ্ধ করার সময় মারা গেল, তাদের কাজ তো বাকি থাকে, আনফিনিশড কথা, আনফিনিশড, কিন্তু তারা এগুলা করে না। আমেরিকার মানুষগুলো অলস হয়ে যায়। ক্যাটিনার এনে গল্পে যে আলফ্রেড আছে, সেই মহিলাটা বলে যে আমাকে ইয়াটা নিয়ে এসে দাও, বিড়ালটা নিয়ে এসে দাও, বিড়ালটা নিয়ে এসে দাও, কিন্তু সে নিয়ে এসে দেয় না। এরকমই আছে, এরকম একটা বুঝলাম না, পুরোটা এরকম আর কি। তার মানে মানে থিমটা তুমি মিলাতে পারো, থিমটা এরকমই হয়। থিমটা আসলে ব্যাপার কি, ওখানে যে ক্যাটটা এটা সিম্বল, ওই হাজবেন্ড আরেকটা সিম্বল, ওই ওয়াইফ আরেকজন সিম্বল। প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমার এখানে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত বিষয় নিয়ে এসে ওখানে ঢোকানো হয়। হ্যাঁ, তাছাড়া যুদ্ধকে বোঝানো হচ্ছে এখানে। ঠিক আছে, তোমার সবকিছু মিলে এই আমরা যে সামারিটা যদি বলি, আমাদের ধারণা যে সামারি সব, কিন্তু সামারি কিছুই না। যে বুঝবে এই বিষয়টা যে সামারি ইংরেজি সাহিত্যের কিছুই না,
সেই ইংরেজি সাহিত্য বুঝতে পারবে। আর সামারি কিছু না, সামারি হচ্ছে তোমার একটা আবরণ, ওইটা আবরণ। হ্যাঁ, সংক্ষিপ্ত করে পড়ছে, সংক্ষিপ্ত মানে তো পুরোটি পড়ছে, কিন্তু ওখানে তোমার মূল কথাটা নাই, যেটা লেখক বলতে চাচ্ছে ওটা নাই। যে হুজ উডস দিজ আর, আই থিঙ্ক, আই নো, মনে আছে না? আমি এখানে যে মৃত্যুর কথা বলতেছে, এখানে যে মৃত্যুর প্রতি ভালোবাসার কথা বলছে, এটা কি কেউ টের পাবে? তার মানে থিম থাকে লুকায়িত অনেক গভীরে। আর থিম সবাই বুঝতে পারে না, থিম বোঝার জন্য এক্সট্রা নলেজ লাগে, এক্সট্রা ইনসাইট দরকার হয়। তো আজকের মতো এখানে রাখছি, আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করব। তো আগামীকাল 11টায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে, ওকে। আগামী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকো সবাই, সবাই সুস্থ। জুবায়েরকে দেখছি, আর যে কে আছে, মানে সবাই তো করছে না, কি বলে, কমেন্ট করছে না, দুজন কমেন্ট করছে। আর কে উইশের করলো?